নমস্কার, আমি অয়ন এবং আমার সঙ্গে আছে আমি অতনু আছি আপনার সঙ্গে এবং অয়ন আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সহকর্মী রয়েছেন। আমি কথা বলবো আমাদের নেটওয়ার্ক 18-এর ম্যানেজিং এডিটর ধ্রুবজ্যোতি প্রামাণিকের সঙ্গে। ধ্রুবজ্যোতি, বারবার অনেক সময় প্রশ্ন ওঠে না যে এনকাউন্টার কি পুলিশ করতে পারে, এনকাউন্টার কি পুলিশ করতে পারে, এটা আমার প্রশ্ন এবং সুপ্রিম কোর্টের রায় কি বলছে? দেখো, এটা শুধু আমাদের প্রশ্ন তা নয়, এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গেরই প্রশ্ন। যেহেতু আমরা সবাই জানি ইতিমধ্যে যে বারুইপুরে যে গণধর্ষণ, নাবালিকার গণধর্ষণ এবং হত্যাকাণ্ড হয়েছে, তার অন্যতম অভিযুক্ত একজন প্রভাস মণ্ডল, সে পুলিশের দাবি এনকাউন্টারে আজ তার মৃত্যু হয়েছে। গতকাল মধ্যরাতে তার মৃত্যু হয়েছে। এখন খুব স্বাভাবিক কারণেই আমি যেটা লক্ষ্য করছিলাম যে সমাজ মাধ্যম দ্বিধা বিভক্ত, আড়াআড়ি বিভক্ত হয়ে গেছে সমাজ মাধ্যম। একদল বলছে যেমন কর্ম তেমন ফল, আর একদল বলছে না, এটা খুব অন্যায় কাজ হয়েছে, কাউকে এভাবে গুলি করে মেরে ফেলা ঠিক নয়, এটা সংবিধান বিরোধী, এটা বেআইনি। এরকম একটা পরিস্থিতিতে আমার মনে হলো যে দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমাদের উচিত একবার দেখা যে আইনে ঠিক কি বলছে এই পুরো বিষয়টা নিয়ে, এনকাউন্টার নিয়ে আইনে কি বলছে। দেখো, এই এনকাউন্টার এবং তার পরিপ্রেক্ষিতে ট্রিগার হ্যাপি পুলিশ, এই শব্দবন্ধ আমরা আজ নয় বহুদিন ধরে শুনছি এবং অনেক বিতর্ক হয়েছে একাধিক এনকাউন্টার নিয়ে, বহু মামলা হয়েছে দেশের বিভিন্ন হাইকোর্টে এবং অবশ্যই সুপ্রিম কোর্টে। আমি যে মামলাটার উল্লেখ এখন করব, এই মামলাটা 2014 সালে মামলা এবং 2014 সালের আমি যা দেখতে পাচ্ছি এখানে সেপ্টেম্বর মাসে 23শে সেপ্টেম্বর তৎকালীন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের RN লোধা এবং তার সঙ্গে ছিলেন একজন প্রথিতযশা প্রথমে আইনজীবী এবং পরবর্তীতে বিচারপতি রোহিন্টন ফলি নারিমান, এই দুজনের বেঞ্চ এই রায় দেন। এবং সেই রায় পড়তে গিয়ে আমি যেটা লক্ষ্য করলাম, প্রথমেই আমি ওই অংশটা যদি একবার একটু বলি, তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে দেখবো যে ওই এই রায়টা কেন দিতে হলো, মামলা কেন প্রধান বিচারপতির এজলাস পর্যন্ত পৌঁছলো। তার কারণ, তার পরিপ্রেক্ষিত হচ্ছে, আমরা সবাই কুখ্যাত মুম্বাই বিস্ফোরণের কথা জানি। 90-এর দশকের একদম গোড়াকার কথা বলছি আমি। এরপরে একটা অভিযোগ উঠলো, যে অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছলো মহারাষ্ট্রের একটি মানবাধিকার সংগঠন পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ অ্যান্ড আদার্স, এবং মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে তারা মামলা করলো। সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল সেই মামলা। তাতে যেটা অভিযোগ করা হলো যে 1995 থেকে 97 সাল পর্যন্ত মুম্বাই পুলিশ 99টা এনকাউন্টার করেছে আর প্রায় 138 জন দুষ্কৃতীকে এনকাউন্টারে মেরেছে। এবং এর পরিপ্রেক্ষিতে ওই মানবাধিকার সংগঠন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে গিয়ে বলল, হুজুর, এ তো ট্রিগার হ্যাপি পুলিশ, অবিলম্বে আপনারা হস্তক্ষেপ করুন, নির্দেশ দিন যে কোন পরিপ্রেক্ষিতে এই 138 জন দুষ্কৃতীকে মারা হলো, কি তাদের নাম, পরিচয়, বৃত্তান্ত জানানো হোক, এবং যে পুলিশ কর্মীরা এই এনকাউন্টারে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। মানে আমরা সবাই জানি যে কেউ মারা গেলে পরে যিনি মারছেন বলে অভিযোগ, তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তাহলে বিচার করতে হয়। তো এরকম দাবি করা হলো। সুপ্রিম কোর্ট বিষয়টার গুরুত্ব বুঝে প্রধান বিচারপতি নিজে মামলা শুনতে শুরু করলেন এবং তারপরে মহারাষ্ট্র সরকারের বক্তব্য শোনা হলো, জাতীয় মানবাধিকার কমিশনের বক্তব্য শোনা হলো এবং কেন্দ্রীয় সরকারের বক্তব্য শোনা হলো। একজন আদালত বন্ধু নিয়োগ করেছিলেন একজন প্রখ্যাত প্রথিতযশা আইনজীবীকে, তার বক্তব্য শোনা হলো। সমস্ত বক্তব্য শোনার পর এই যেটা বললাম, 23শে সেপ্টেম্বর 2014 সালে আদালত বলল যে 16 দফা নির্দেশিকা আদালত জারি করলো, বললো এটাই আইন, এটাই মানতে হবে। যদি কোনো কারণে এনকাউন্টার হয় তাহলে পরে পুলিশ তার দায়িত্ব বর্তায় পুলিশের উপরে যে আইনানুগ এনকাউন্টার হয়েছে ওটা। এখন সেই রায় দিতে গিয়ে তার ঠিক 2 বছর আগে অন্য একটি মামলা, যে মামলাটা আমি যেটা দেখছি ওম প্রকাশ ভার্সেস স্টেট অফ ঝাড়খণ্ড,
সেই মামলাতে সুপ্রিম কোর্টের একটা রায়, সেই রায়ের একটা অনুচ্ছেদ 42 নম্বর অনুচ্ছেদ, সেইটা উল্লেখ করলেন, করে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি তিনি কার্যত মান্যতা দিলেন। কিভাবে দিলেন আমি যদি এই অংশটা পড়ি, বাট one cannot be oblivious of the fact that there are cases where the police who are performing their duty are attacked and killed. There is a rise in such incidents and judicial notice must be taken of this fact. In such circumstances, while the police have to do their legal duty of arresting the criminals, they have also to protect themselves. এই যে বলা হলো যে পুলিশের আত্মরক্ষার অধিকার আছে, পুলিশের প্রাথমিক কর্তব্য হচ্ছে যে দাগী আসামি হোক, অভিযুক্ত হোক, অপরাধী হোক, তাকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে আইনের পথ ধরে শেষমেশ বিচার পাইয়ে দিতে হবে। যার বিরুদ্ধে যে বিচার হবে সেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিন্তু পুলিশ যদি আক্রান্ত হয় তাহলে কি করবে পুলিশ তখন? সেইটা কিন্তু সুপ্রিম কোর্ট 2014 সাল তৎকালীন প্রধান বিচারপতি RM লোধা তার বেঞ্চ স্পষ্ট করে দিল, মান্যতা দিল যে পুলিশের আত্মরক্ষার অধিকার আছে। যদি পরিস্থিতি এমন তৈরি হয় পুলিশ আত্মরক্ষার্থে বাধ্য হচ্ছে, তখন এনকাউন্টার যদি হয় তারপরে পুলিশকে এই 16 দফা নির্দেশিকা মানতে হবে, অর্থাৎ নিয়ম কানুন মেনে সমস্ত বাকি আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এবং আদালত পুলিশকে একটা রক্ষা কবচ দিল। কি রক্ষা কবচ দিল? আদালত বলছে যে আনলেস unimpeachable evidence is on record to establish that their action is indefensible, malafide and vindictive, they cannot be subjected to prosecution. অর্থাৎ আমি একটু আগে যেটা বলছিলাম যে সমাজ মাধ্যমের একটা অংশ যে দাবি করছে যে পুলিশ খুব খারাপ কাজ করেছে, পুলিশের বিরুদ্ধে এক্ষুনি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করা হোক, সুপ্রিম কোর্ট কিন্তু বলছে যে না, যদি দেখা যায় পুলিশ আত্মরক্ষার্থে বাধ্য হয়ে গুলি চালিয়েছে, সেই গুলিতে কোনো অভিযুক্ত অপরাধী আসামি তার মৃত্যু হয়েছে এবং পুলিশ পরবর্তীতে সমস্ত আইনানুগ যে প্রক্রিয়া সেটা পালন করেছে, তাহলে সেই পুলিশ যার বন্দুকের গুলিতে বা রাইফেলের গুলিতে অভিযুক্তের মৃত্যু হয়েছে বলে অভিযোগ, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না। এটা পুলিশের রক্ষা কবচ। ফলে আমি আবার পরিষ্কার করতে চাই এবং শেষে এসে যে লাইনটা বলছেন বিচারপতি, accordingly we direct that the above requirements norms must be strictly observed in all cases and death and grievous injury in police encounters by treating them as law declared under Article 141 of Constitution of India. অর্থাৎ আমরা সবাই জানি যে ভারতীয় সংবিধানের 141 ধারাতে সুপ্রিম কোর্টের হাতে এই সর্বোচ্চ ক্ষমতা রয়েছে যে সুপ্রিম কোর্ট যদি কোনো রায় দেয়, এটা আমাদের দেশের রীতি, সেই রায়ই আইনে পরিণত হয়। ফলে আবার পরিষ্কার করতে চাই, আজকের যে ঘটনা যেখানে পুলিশ দাবি করেছে যে এই অভিযুক্ত প্রভাস মণ্ডল, যাকে মধ্যরাতে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল, প্রশ্ন অনেকে করছেন দেখছি সমাজ মাধ্যমে যে মধ্যরাতে কেন নিয়ে যাওয়া হলো, দিনের বেলা কেন নিয়ে যাওয়া হয়নি? আরে পুরো ঘটনাটা তো রাতের অন্ধকারে ঘটেছে। ফলে যদি একটা অপরাধের পুনর্নির্মাণ করতে হয়, পুনর্নির্মাণ শব্দটার মানে এটাই তো তাই যে ঘটনা যেখানে ঘটেছিল, যখন ঘটেছিল, যে পরিবেশ পরিস্থিতিতে ঘটেছিল, সেই পুরো বিষয়টার পুনর্নির্মাণ করতে হবে। তাহলে তো রাতেই নিয়ে যেতে হবে। এবং যেটা পুলিশের যে সংক্ষিপ্ত প্রেস নোট আমি পেয়েছি তাতে দেখতে পাচ্ছি যে মধ্যরাত 12:30 পর তাকে ওখানে নিয়ে যাওয়া হয় এবং অভিযোগ যে যখন পুনর্নির্মাণ শুরু হতে চলেছে সেই সময় এই অভিযুক্ত প্রভাস মণ্ডল সে এক পুলিশের রিভলভার ছিনিয়ে নেয়,
সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় এবং শেষমেশ আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালাতে বাধ্য হয়। 2টি গুলি পুলিশের পক্ষ থেকে চলে এবং তাতেই তার মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ফলে আবার বলছি যে এনকাউন্টার যদি অবশ্যম্ভাবী হয়, এড়ানো না যায় এবং এনকাউন্টারের পর সমস্ত আইনানুগ প্রক্রিয়া যদি পালন করে পুলিশ, তাহলে পুলিশের রক্ষা কবচ আছে। এই বিষয়টাই আমার মনে হয় পরিষ্কার করা প্রয়োজন ছিল। যে জায়গাতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, এই ঘটনাস্থলে রিকনস্ট্রাকশনের জন্য এসে পৌঁছয়। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর পরে পাল্টা গুলিতে এই জায়গাতেই প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। গিয়ে পরেও আমি ওরামও দেখেছি, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে। দাদা বলেছে এমন শাস্তি দেবো তুমি শুধু দেখে নেবে। দাদার বড় ভরসা আছে আমাদের। এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব।